নমস্কার, টিউটোপিয়ার উদ্যোগে আমাদের ছোট্ট আড্ডা ঘর, যার নাম শ্রীজাতর ক্লাসরুম, সেখানে আমরা হাজির হয়েছি। আজকে আমার যেমন ভালো লাগছে তেমন একটু ভয়ও করছে, কারণ পড়াশুনোকে ভালোও যেমন বেসেছি তেমন একটু ভয়ও করেছি, সেটা স্বীকার করতে দ্বিধা নেই। ভয় করছে এই কারণেই, ভালোও লাগছে এই কারণেই যে আজকে যে দুজন মানুষ আমাদের সঙ্গে আছেন তারা দুজনেই ভূগোলের শিক্ষক, ভূগোল পড়ান। আর আমি ভূগোল ভীষণ ভালোবেসেছি এবং ভূগোলেই আমার স্নাতক স্তরের পড়াশুনো। ফলে এরা দুজন আছেন, আমার বিদ্যে না ধরে ফেলেন সেই ভয়ে এদের সঙ্গে বসেছি। আশা করছি সেরকম কিছু একটা ঘটবে না। আমার সঙ্গে আছেন অনিন্দিতা। নমস্কার। সঙ্গে আছেন তাপস। নমস্কার। আমি অনিন্দিতাকে দিয়ে শুরু করি। আপনি কতদিন হলো পড়াচ্ছেন আর কিভাবে এই পেশায় এলেন সেটা যদি বলেন। আমি কোচিং সেন্টারে পড়াচ্ছি 2 বছর হলো। আচ্ছা। কিন্তু পড়ানোতে আমি আছি 18 বছর ধরে, মানে প্রাইভেট টিউটর করছি। মানে আমি কলেজ যখন পড়ছি তখন থেকেই আমি পড়ানো শুরু করে দিয়েছিলাম। হোম বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতাম, আমার বাড়িতে আসতো। তারপর আফটার ম্যারেজ আমার কিছুটা একটু গ্যাপিং পড়ে গেছিল। আচ্ছা। তারপর মেয়ে ছোট ছিল তখন আমি করতে পারিনি। একটু বড় হওয়ার পর আবার প্রাইভেট টিউশন শুরু করি, আর এটা রিসেন্টলি গত 2 বছর হলো এই কোচিং সেন্টারে পড়াচ্ছি। তো এই যে প্রথমে কলেজ থেকে বেরিয়ে পড়াতেন, ভূগোলই পড়াতেন কি? হ্যাঁ, ভূগোল পড়াতাম, প্লাস তার সঙ্গে বাংলাটা থাকতো। বাংলা আমার খুব পছন্দের বিষয়, তো ওই দুটো সাবজেক্টে পড়াতাম। তো ভূগোল আপনি কোন কলেজ থেকে পাস আউট? আমি যোগমায়া দেবী কলেজ। আমি আশুতোষ কলেজ। ও বাবা। যাই হোক, তাহলে আমার আশুতোষ ইভিনিং ছিল, শ্যামাপ্রসাদ। ও মা, তাহলে একজন ভোরবেলা, একজন দুপুরবেলা, একজন সন্ধ্যেবেলা। এটা অসামান্য, এটা যোগাযোগ, এই জিনিস তো তৈরি করে হয় না যে উনি ভোরে যে কলেজে ঢুকতেন, আমি দুপুরে সেই কলেজে ঢুকতাম, উনি সন্ধ্যেবেলা সেই কলেজে ঢুকতেন, একই বিষয়ে পড়তাম আমরা তিনজন। আর আজকে দেখা হয়েছে এই মঞ্চে, দারুণ লাগছে, এটা খুব ভালো লাগছে ভেবে। তাপস, আপনি কতদিন হলো পড়াচ্ছেন? আমি 4 বছর হলো পড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমি গ্র্যাজুয়েশনের পর টিউশন স্টার্ট করি। আর আমার প্রথম স্টুডেন্ট ছিল আমার ভাগনা। আচ্ছা, মানে বাড়িতেই হাত পাকানো হয়েছে। চ্যারিটি বিগিনস এট হোম, সেটা আপনার হয়েছে যে শিক্ষকতা বাড়িতে শুরু। আচ্ছা, এটা সব সময়ের কাজ হিসেবে এটাকেই নিয়েছেন কি নাকি? না, মাঝখানে আমি একবার ট্র্যাক চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে শুরু করে দিই, কারণ আমি সেই সময় এসএসসি দিতে পারিনি। আচ্ছা। তো সেই কারণে আমি কোম্পানিটা মানে ছেড়ে দিই, অসুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দিই। তারপর আমি আবার জয়েন করি টিচিং। তো প্রথমে একটা কোচিং সেন্টার জয়েন করি, দেন আবার মানে হোম টিউটরিং করি, আর একটা স্কুল জয়েন করি। তো পড়াতে ভালো লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো। আর আমি প্রথম থেকেই বাচ্চা ভীষণ ভালোবাসি স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমি শুনছিলাম যে প্রত্যেকের জীবনেই, আমাদের জীবনে একজন করে থাকেন যার দিকে আমরা তাকাই, রোল মডেল যাকে বলি। আপনার পিসি সেই জায়গায় ছিলেন আপনার জীবনে, সেটা কেন, কিভাবে একটু যদি বলেন? অ্যাকচুয়ালি মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো আমার মা আমাকে সময় দিতে পারতো না। সে ভোর 4টে উঠে সে রাত 12টায় শোয়া, এরকম ব্যাপার, সবার খেয়াল রাখা। তো আমি পিসির কাছে বেসিক্যালি মানুষ হয়েছি। পিসির সঙ্গে শুতাম সকালে, মানে আমি সকালবেলা 6:30টায় পিসি স্কুল শুরু হতো, পার্ক ইনস্টিটিউশন শ্যামবাজারে উনি হেডমিস্ট্রেস ছিলেন। তো আমি ঘুম চোখে দেখতাম যে পিসি বেরিয়ে যাচ্ছে, তারপর আবার দুপুর দিকে আসছে, তারপর আবার সন্ধ্যাবেলা আমাকে নিয়ে পড়তে বসে। তো আমি পিসির স্কুলেও অনেকবার ছোটবেলা অনেকবার গেছি, মানে পিসি আমার মায়ের মতোই। তো সেই জন্য ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে পিসির মতোই একজন হব, মানে পড়াবো, এটা ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, ওটা আমার মনের ইচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলুন যে ভূগোল কবে বেছে নিলেন পড়বেন বলে? অ্যাকচুয়ালি আমার দুটো সাবজেক্ট প্রিয় ছিল, বাংলার পাশাপাশি হিস্ট্রিও আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। এবার হিস্ট্রি জিওগ্রাফি দুটোই আমি যখন ভালোই নাম্বার পেলাম, দুটোতেই করতে পারতাম। তো তখন মানে বলতে পারেন আচ্ছা ঠিক আছে জিওগ্রাফিটাই পড়ি, করে আমি জিওগ্রাফিটাকে বেছে নিয়েছি। তাপসের কাছে আসি যে এই যে বাচ্চাদের পড়ান, বাচ্চারা নিশ্চয়ই নানান দুষ্টুমি করে, পড়বো না বলে অজুহাত দেয়। তো সেই অজুহাত তো আপনিও দিয়েছেন এককালে। হ্যাঁ, সেই ঘটনা কিরকম একটু যদি শুনি। অ্যাকচুয়ালি আমি কামারপুকুর রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে পাস করেছি, যেটা হচ্ছে আমি আপ টু 6-7 অবধি পড়েছি। আচ্ছা। তো সেই সময় কি হতো, আমাদের একটা হোস্টেলের তো রুলস ছিল, তো সেই রুলস ওয়াইজ আমাদেরকে প্রত্যেক দিন পড়তে হতো। তো কার ভালো লাগে স্যার রোজ রোজ পড়তে? তো সেই জন্য কি করতাম, মানে ওই হয় না ছোটবেলাতে একটা মানে
মনোভাব থাকে যে জ্বর ফর হলে আর পড়তে হবে না, শরীর খারাপ হলে। তো আমি কি করতাম, মানে ওই রসুন ফসুন নিয়ে একটা কাজ করতাম। মানে শরীর খারাপ হতো, গা গরম দেখতো, তারপরে বলতো আজকে পড়তে হবে না, ছেড়ে দিত। না, আমরা অনেক কিছু করেছি এই গত 2-3 বছরে। সত্যি কথা, ঠাট্টার ছলে বলছি, জিনিসটার মধ্যে ঠাট্টা নিশ্চয়ই নেই। কোভিড একটা সাংঘাতিক রোগ, এবং আমরা চাইবো আর কোনোদিন না সে পৃথিবীর বুকে ফিরে আসুক। কিন্তু ওই সময়টা কি হতো, যদি কোনো একটা কাজে যেতে হয়তো ইচ্ছে করছে না, তাকে বললাম একটু জ্বর, না না আসতে হবে না, আর আজকে থাক, এখন 7 দিন তুমি বিশ্রাম নাও, ওই ফোনেই করে নিচ্ছি কাজটা। তো আমরা এরকম অনেক জ্বর কোভিডের সময় আমাদের এসছে, সেটা মনে পড়ে গেল। আমাদের আড্ডা দারুণ জমে উঠেছে। আমাদের সঙ্গে আছেন 2 জন ভূগোলের মানুষ, সত্যি কথা বলতে কি 3 জন আমিও, কিন্তু আমি তো পড়াইনি। তো আমরা খুব শিগগির ফিরছি আমাদের পরের রাউন্ডে। ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমের পরের রাউন্ডে তাপস এবং অনিন্দিতার সঙ্গে। তাপস, বাচ্চাদের সঙ্গে পড়াতে গেলে তাদের মতো করে মিশতে হয়, এটুকু আমি শুনেছি যে তারা ভয় পেলে ঠিক আছে, কিন্তু যদি ভালো না বাসে শিক্ষককে, তাহলে তাদের সঙ্গে পড়াশোনার কাজ করা যায় না। তো আপনার সঙ্গে বাচ্চাদের সম্পর্কটা কিরকম? স্যার ভীষণ ভালো। অ্যাকচুয়ালি দেখতে গেলে বাচ্চারা আমাকে ভয়ই পায় না সেভাবে। যখন আমি ভীষণ রেগে চিৎকার করি তখন ভয় করে, তার আগে করে না। আর সব থেকে বড় কথা, ভালোবাসাময় একটা র্যাগিং আমার ভাষাতে। তো আমার স্কুলে সেটা রোজ চলে। ব্রেকের পর আমি যখন ক্লাসে ঢুকি আর কি, তখন কতগুলো বাচ্চা পেছন থেকে হাত ধরে নেয়, আর কতগুলো বাচ্চা যারা খায়, খাওয়ার পর হাফ টিফিন রেখে দেয় আমার মুখে ভরার জন্য। ও মা, কি সুন্দর। তো আমাকে আপার ক্লাসে দেওয়া হয়েছিল ক্লাস, তো আমি নিজে রিকোয়েস্ট করে মানে ক্লাস 2, 4 এগুলো নিয়েছি, যাতে ওদের সঙ্গে সময় কাটাতে পারে। তো তারা তো চকলেটও গিফট করে আপনাকে? হ্যাঁ, একজন ওর নাম হচ্ছে সিডরা সিরাজ বলে একজন রয়েছে। তো ও স্যার একটা জিনিস নেবেন, তো কি জিনিস দেখি, তো বললো একটা চুইংগাম দিয়েছিল। আমি বললাম এই চুইংগামটা কি করব? বললো চুইংগামটা নিন স্যার, এটা আমার মামা আরব থেকে নিয়ে এসেছে, আপনার জন্য আমি বাঁচিয়ে নিয়ে এসেছি। তো সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। একদমই তাই স্যার। আমি আপনার কাছে আসি যে টিচার্স ডে সেলিব্রেশনের কোনো একটা আনন্দময় স্মৃতি আপনার কাছে আছে, সেটা যদি বলেন। হ্যাঁ, আমার কোচিং সেন্টারে তো আমি 2 বছর হলো পড়াচ্ছি। তো কিন্তু ওরা মানে এত ভীষণভাবে আপন করে নিয়েছে। আর গত বছর টিচার্স ডেতে ওরা আমাদের বলেছিল ম্যাম একটু আসবে, ঠিক আছে, আর কিছু বলেনি। হ্যাঁ, এবার এসে দেখি দরজা সব বন্ধ। হ্যাঁ, আচ্ছা ম্যাম তোমরা বাইরে বসো, তোমরা ভেতরে যাবে না। হ্যাঁ, তো সেই আমরা বসে আছি। তারপর ওরা যখন ঘরটা খুললো, সে দারুণ ভাবে ডেকোরেট করা, হ্যাঁ খুবই সুন্দর করে সাজিয়েছে, কেক টেক রাখা, 3টে কেক, আমরা যতজন ছিলাম এরকম 3টে কেক টেক রাখা, কেক কাটা হলো, ওরা সে সেলফি তুললো, মানে মনে হচ্ছে আমার জন্মদিন যেন, মানে এতটাই আপ্লুত হয়ে গেছিলাম ওদের এই ভালোবাসা দেখে। খুবই ভালো লেগেছিল। আমি দুজনকে একটা প্রশ্ন করি, সেটা আমার জানতে ইচ্ছে করছে, যে ভূগোলে তো অনেকগুলো দিক থাকে, হায়ার জিওগ্রাফি স্টাডিজ বলছি, সবচেয়ে কঠিন আপনার কোনটা মনে হতো? ছাত্রী হিসেবে ওই কার্টোগ্রাফিটাই কঠিন মনে হতো সব থেকে। ভীষণই নিখুঁতভাবে করতে হতো, আর কত পেপার যে ক্যান্সেল হয়েছে আমাদের, একটু ভুল হলেই তো আমাদের পুরোটা আবার করতে হতো। তো ভীষণ ভালো। আপনার? স্যার আমার থিওরির দিক থেকে হলে থট, ওটাতে আমার সব থেকে কম মার্কস এসেছিল, আর আমি মুখস্থ করতে পারতাম। আচ্ছা, আমাদের এটাই মজা যে দেখুন, যারা আমাদের এখানে শিক্ষক হয়ে বসে আছেন, তাদেরও কিন্তু অনেক কঠিন জিনিস পার করতে হয়েছে, তাদেরও বাধা বিপত্তি এসছে, সেসব পেরিয়ে আজকে তারা ছোট ছোট বাচ্চাদের তৈরি করছেন। আমরা আছি শ্রীজাতর ক্লাসরুমে, আমরা ফিরবো দুজনকে নিয়ে পরের রাউন্ডে খুব শিগগিরই। ফিরে এলাম আমাদের পরের রাউন্ড নিয়ে শ্রীজাতর ক্লাসরুমে। আচ্ছা, এক্সকারশন হচ্ছে ভূগোল পড়ার একটা অন্যতম আকর্ষণ, যে কলেজ আমাদের বেড়াতে নিয়ে যাবে কোথাও একটা, বন্ধু বান্ধবরা হই হুল্লোড় করে বেড়াবো। আমি দুজনের কাছেই জানতে চাইবো, আপনাকে দিয়ে শুরু করি, এক্সকারশনের কি স্মৃতি, সবচেয়ে ভালো এক্সকারশন? স্যার সবচেয়ে ভালো আমার স্মৃতি হচ্ছে এক্সকারশন, মানে লাইফের একটা সেরা মুভমেন্ট, সেটা হচ্ছে আমি হিমাচল প্রদেশে গেছিলাম যখন আমি এমএসসি করছিলাম জিওগ্রাফিতে। তো আমার ওখানে সব থেকে স্পেশাল ছিল, আমাদের ওখানে ভোর 5টায় উঠতে হতো, ভোর 5টায় উঠে ওই হাউস হোল্ড সার্ভে করতে যেতাম। গ্রুপ করে দিয়েছিল, তো হাউস হোল্ড সার্ভে করতাম।
তো করার পর ওই টাইমেই কি হয়েছিল, আমার বার্থডে পড়েছিল 12 নভেম্বর। আচ্ছা। তো সেই সময় কি হয়েছিল, মানে আমি সারা দিন মানে মন খারাপ করেছিলাম যে আমার বার্থডে সেলিব্রেট হলো না। তো আলটিমেটলি দেখা গেল দিনের শেষে 5টার সময় স্যার বলল যে ওনার নাম ছিল যিশুশীল। আচ্ছা। তো উনি বললেন হঠাৎ করে বাড়ি চলে আর হাউস হোল্ড সার্ভে করতে হবে না, হোটেলে ফিরে আয়। তো আমি গেলাম, গিয়ে দেখলাম স্যার অলরেডি একটা কেক নিয়ে এসেছে, তারপর ওই সেলিব্রেশন হয়েছিল। তো আমার গোটা কলেজের মানে সবাই মিলে আমরা সেলিব্রেট করেছিলাম, সেটা আমার খুব মেমোরেবল, মনে থাকার। একদমই তাই স্যার। আপনার এক্সকারশন কোথায়, কিরকম কেটেছিল? আমার মধ্যপ্রদেশের জব্বলপুরে হয়েছিল। তো আমার প্রথম মানে এক্সকারশনে যাবার আনন্দটা হয়েছিল, মানে আমি ভীষণ রক্ষণশীল পরিবারের মানুষ বলতে পারে, মানে বাইরে বেরোনো একদম মানে বাবা মার সঙ্গে, ওইটা আমার একটা স্বাধীনতা ছিল যে প্রথম, মানে সেটাই কি প্রথম বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে থাকা, মানে এটা অন্যরকম। আমরা স্কুলের এক্সকারশনের সময়ও তখন অনেক মানে কাছাকাছি গিয়ে চলে আসছি এরকম যেতাম, মানে নাইট স্টে ফার্স্ট আমার কলেজ এক্সকারশন। তো সেইটাই ভীষণ আনন্দ ছিল, আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম। তো পড়াশোনার থেকে ওগুলো তো হয়ে যেত, বাকি হতো কখন ফিরে এসে মানে আমরা গল্প গুজব করবো, নানা রকম মানে যা হয় অন্তাক্ষরী খেলা, এর সঙ্গে আড্ডা মারা, এই করে শুতে শুতে রাত হয়ে যেত। ওই দিক থেকে আবার ম্যামরা বলতে শুয়ে পড়ে আবার ভোরবেলা উঠতে হবে। তো ওই দিনগুলো মানে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর সময় হিসেবে আমার ভীষণ মনে আছে। সেই সব বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ আছে? একদম, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে হয়তো সাক্ষাৎ হচ্ছে না কিন্তু যোগাযোগ আছে। বেশ, আরেকটা ছোট্ট ঘটনা দিয়ে এই রাউন্ড শেষ করব। আপনার বাবা মার সামনে পুরস্কার নেওয়ার একটা কোনো স্মৃতি আছে? পুরস্কার বিতরণীতে অ্যাকচুয়ালি আমাদের স্কুলে 4 বছর অন্তত প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। তো স্কুলে মোটামুটি আমি ভালো ছাত্রী হিসেবেই ছিলাম। তো এবার সেই যে 4 বছর বাদে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হয়েছিল গোল পার্কের ওখানে যে পার্কটা আছে, নজরুল মঞ্চ আছে, নজরুল মঞ্চতে হয়েছিল। তো সেখানে আমি জানতাম না যে আমি মানে কি সারপ্রাইজ অপেক্ষা করে আছে। বলেছিল আনন্দিতা তুমি চলে যাও, আর বন্ধুরা সবাই গেছিলাম। এবার গিয়ে যখন আমাকে ডেকেছে স্টেজে আসতে, আমার বাবা মা সামনেই বসেছিল। তো এবার আমাদের টিচার অ্যানাউন্স করে যাচ্ছে, মানে আমি তখন 12 এর পর দিতে গেছি, পরপর মানে হাইস্ট মার্ক, মানে হিউম্যানিটিসে হাইস্ট মার্ক, মানে সবাই বলছে আর কত বই তুমি পাবে, মানে এত বই, এত মেডেল, আর সেটা মা বাবার সামনে। তো সেটা একটা অন্য অভিজ্ঞতা, আমি এখনো ওটা ভুলতে পারিনি। খুব ভালো। আমরা আছি দুজনের সঙ্গে, আমরা খুব শিগগিরই ফিরছি পরের রাউন্ডে, সঙ্গে থাকুন। ফিরে এলাম শেষ রাউন্ড নিয়ে শ্রীজাতর ক্লাসরুমে। দুজনকেই একটাই প্রশ্ন করব, তাপস অবসর যাপনে কি করেন? স্যার অবসর যাপন যখন আমার কিছু থাকে না তখন আমি কিছু হাতের কাজ করি, মানে আমি অক্সিডাইজ জুয়েলারি বানাই, হ্যান্ডমেড জুয়েলারি বানাই। তো আর প্র্যাকটিক্যালের কিছু কাজ করি। এই জুয়েলারি বানানো কি শিখেছেন কোথাও না নিজে থেকে? না, সেটার একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে আমি প্রথমে বেসিক্যালি ওই প্র্যাকটিক্যালেরই কাজ করতাম। তো যেই দোকানটা থেকে কিনতাম স্যার, তো ওই দোকানে ওই সব জিনিসের পার্টস গুলো পাওয়া যেত। আচ্ছা। তো আমি দেখতাম, কিছুদিন যেতাম, দেখতাম যে ওগুলো দিয়ে আসলে কি করে। তো আমি একদিন মানে সাহস করে কাকুকে জিজ্ঞেস করলাম যে ওগুলো দিয়ে কি হয়। বলল তুমি দুটো নিয়ে যাও, নিয়ে গিয়ে একবার প্র্যাকটিস করো, মানে চেষ্টা করে দেখতে পারো, তুমিও পারবে। তো প্রথমে স্যার একটা আমি নিয়ে এলাম, নিয়ে দেখলাম, আমি প্রথম বানিয়েছিলাম একটা ইয়ারিংস। আচ্ছা। তো সেই ইয়ারিংস বানালাম, তারপরে ইয়ারিংস বানানোর পর ওই নেকলেসের পার্টস গুলো নিয়ে এলাম, আস্তে আস্তে এরকম ভাবে স্যার স্টার্ট করি আমি। খুব ভালো। আর আপনার অবসর যাপন কিভাবে হয়? আমার গল্পের বই পড়ে, আমি ভীষণ ভালোবাসি গল্পের বই পড়তে। তা যদি বলি যে 3 জন সবচেয়ে প্রিয় লেখক, 1 2 3 কারা? 1 নবনীতা দেবসেন, বেশ। 2 বুদ্ধদেব গুহ, আচ্ছা। 3 সুচিত্রা ভট্টাচার্য। আচ্ছা। আর কি অবকাশ যাপন? আর গান শুনি। তাহলে আমি এই একই প্রশ্ন করি, সেরা আপনার মতে সেরা 3 জন গায়ক বা গায়িকা? আচ্ছা, সেরা 3 জন গায়ক গায়িকা মোহাম্মদ রফি, কিশোর কুমার, বেশ, আর লতা মঙ্গেশকর। ও চমৎকার। তো মানে এদের গান কি রেগুলারলি শোনা হয়? হ্যাঁ, একদম একদম, অল টাইম ফেভারিট। চমৎকার। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আমাদের এই আড্ডায় আসার জন্য। একটা ছোট উপহার আমাদের তরফ থেকে আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা ছিলাম ভূগোল নিয়ে আড্ডায় তাপস এবং আনন্দিতার সঙ্গে। জানি না পরের পর্বে কারা থাকবেন, কিন্তু থাকবে এমনই সমস্ত চমকপ্রদ স্মৃতি, অভিজ্ঞতা আর ঘটনা। আর সঙ্গে থাকবেন আপনারা।